আমরা জানি আলোর মধ্যে তরঙ্গ ধর্ম আছে, আবার কণা ধর্ম আছে। অর্থাৎ এই দুই ধর্ম একসঙ্গে থাকলে সেটাকে আমরা ডুয়াল নেচার বা দ্বৈত প্রকৃতি বলি। বোরস থিওরিতে আমরা ইলেকট্রনকে কেবলমাত্র কণা রূপে পেয়েছিলাম। অর্থাৎ বোরস থিওরি অনুযায়ী ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান একই সঙ্গে নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গ অনুযায়ী যে ইলেকট্রন বা এরকম অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার একই সঙ্গে অবস্থান ও ভরবেগ সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তো বোরস থিওরিতে বোর কেবলমাত্র ইলেকট্রনকে কণা রূপে কল্পনা করেছিলেন। তো পরবর্তীতে 1924 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী ডি ব্রগলি ইলেকট্রনের মধ্যে আলোর মতো তরঙ্গ ধর্ম বর্তমান। তো এখানে আমরা দেখছি যে আলোর মতো ইলেকট্রন ক্ষুদ্র কণিকা, আবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে ইলেকট্রনের গতিপথ বৃত্তাকার বা উপবৃত্তাকার। অর্থাৎ বৃত্তাকার গতিপথ বোরস থিওরি থেকে আমরা জানতে পেরেছি, এবং উপবৃত্তাকার গতিপথ সোমারফিল্ড থেকে আমরা জানতে পেরেছি। তো যাই হোক, ইলেকট্রন তরঙ্গের আকারে গতিশীল হয়, সুতরাং ইলেকট্রনের মধ্যেও কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম বর্তমান। অর্থাৎ আলোকের মধ্যে যেমন ডুয়াল নেচার আছে, তো ডি ব্রগলি ওরকম দেখিয়েছিলেন যে হ্যাঁ, ইলেকট্রনের মধ্যেও কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম বর্তমান। তো বোরস থিওরিতে আমরা এখানে দেখেছিলাম যে এটি একটি নিউক্লিয়াস, আর ইলেকট্রনগুলো এই বৃত্তাকার কক্ষপথে ঘোরে। কিন্তু ডি ব্রগলিতে এসে বলছেন যে যেহেতু ইলেকট্রনের মধ্যে তরঙ্গ ধর্ম আছে, তো ইলেকট্রন এরকম বৃত্তাকার কক্ষপথে না ঘুরে এরকম এইভাবে তরঙ্গের আকারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইভাবে তরঙ্গের আকারে ঘুরবে। অর্থাৎ ছবিতে আমরা পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছি, ডি ব্রগলি অনুযায়ী ইলেকট্রন এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম তরঙ্গের আকারে ঘুরতে থাকবে। বোরস থিওরি বলেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। তো ডি ব্রগলিতে এসে আমরা এখানে একটু ডিফারেন্সটা পেলাম বোরস থিওরির সঙ্গে, কারণ এখানে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ইনক্লুড করা আছে। তো এই ডুয়াল নেচার সম্পর্কে ডি ব্রগলি একটি সমীকরণ প্রতিষ্ঠা করেন। সমীকরণটি হলো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি ইকুয়াল টু এইচ বাই পি, যেখানে ল্যামডা ইকুয়াল টু ইলেকট্রনের গতিজনিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এম ইলেকট্রনের ভর, ভি ইলেকট্রনের বেগ, পি ইলেকট্রনের ভরবেগ, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক। তো এম ভি হলো ভরবেগ, পিটাও এখানে ভরবেগ। তো এই সমীকরণ থেকে আমরা জানতে পারি যে ডি ব্রগলি সমীকরণ অনুযায়ী ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/mv, বা এখানে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য আর এমভি হলো ভরবেগ। এই ভরবেগকে আমরা কণা ধর্ম হিসেবে কল্পনা করব, আর এটা তরঙ্গ ধর্ম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কণা ধর্ম তরঙ্গ ধর্মের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ তীব্র বেগে ধাবমান কোনো বস্তু কণার ভরবেগ কণাটি দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ যার ভরবেগ যত বেশি হবে তার তরঙ্গ ধর্ম কম হবে, আবার যার তরঙ্গ ধর্ম যত বেশি হবে তার ভরবেগ বা কণা ধর্ম তত কম হবে। তো এই ডি ব্রগলির ইকুয়েশন ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি আমরা কিভাবে পাবো? সেই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি উপপাদন। তো এই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভির সমীকরণ প্রতিষ্ঠার জন্য আইনস্টাইনের সমীকরণ সাহায্য নেওয়া হয়েছে। তো এবং প্ল্যাঙ্কের কোয়ান্টাম বা প্ল্যাঙ্কের ইকুয়েশনেরও এখানে সাহায্য নেওয়া হয়েছে। তো এখানে দেখা যাক প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমরা এর আগেও জেনেছি ই ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ ইন্টু সি বাই ল্যামডা, যেখানে ল্যামডা হলো ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য, বা নিউ ইকুয়াল টু কম্পাঙ্ক। এখন আইনস্টাইন ইকুয়েশন অনুযায়ী আমরা জানি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। তো এই পূর্বের সমীকরণ ই ইকুয়াল টু এইচ নিউ আর এই সমীকরণ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা তুলনা করে গাণিতিকভাবে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি। এখন ডি ব্রগলির মতে ফোটনের মতো তীব্র বেগে গতিশীল বস্তুকণা যেমন ইলেকট্রন, এর ক্ষেত্রেও 3 নম্বর সমীকরণটি প্রযোজ্য। অর্থাৎ এই সিটাকে পরিবর্তিত করে আমরা গতিবেগটা ভি ধরতে পারি। এখানে ভি হলো বস্তুকণার বেগ, আর এম হলো বস্তুকণার ভর। অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি
সমীকরণটি প্রতিষ্ঠা হলো। এটি ডি ব্রগলির সমীকরণ। এখন এখানে একটা কোশ্চেন, ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র গতিশীল কণার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওর গতিশক্তির সঙ্গে ল্যামডা ইকুয়াল টু h/√2m এই সমীকরণের সাহায্যে সমীকরণ দ্বারা সংযুক্ত। অর্থাৎ আমাদের এখন এই ল্যামডা ইকুয়াল টু h/√2m এই সমীকরণটি প্রতিষ্ঠা করতে হবে। তো দেখা যাক, ডি ব্রগলি ইকুয়েশন থেকে আমরা ল্যামডা ইকুয়াল টু h/m জানি, আবার একটা ইলেকট্রনের গতিশক্তি এটা আমি জানি ইকুয়াল টু হাফ mv²। এখানে গাণিতিকভাবে দেখানো হয়েছে mv²/2m। এই mv এর মানটা h/ল্যামডা এই 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে আমরা গাণিতিকভাবে ল্যামডা ইকুয়াল টু h/2m পেয়ে থাকি। আচ্ছা, এখন আমরা আবর্তনরত ইলেকট্রনের বৃত্তাকার কক্ষপথের পরিধি ইলেকট্রনের দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক, এটা আমরা প্রমাণ করব। বা এটা পরীক্ষায় ডিরেক্ট এরকম আসে 2πr ইকুয়াল টু n ল্যামডা। 2πr হলো বোর কক্ষের পরিধি, আর n ল্যামডা অর্থাৎ ল্যামডা হলো একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ n সংখ্যক পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সমান বৃত্তের পরিধি হবে। অর্থাৎ এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য, বা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এইটুকু একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা। তাহলে এখানে এই পূর্ণ তরঙ্গ অনেকগুলি আছে, অর্থাৎ সেটা আমরা n সংখ্যক ধরতে পারি। তো এই n সংখ্যক পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের মানটি এই যে বৃত্তাকার কক্ষপথ দেখতে পাচ্ছি, বৃত্তাকার কক্ষপথের পরিধি সমান n সংখ্যক এরকম পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হবে। এইটা আমাকে এখন প্রমাণ করতে হবে। তো বোর তত্ত্ব অনুযায়ী বা বোরের কৌণিক ভরবেগ সংক্রান্ত সমীকরণ থেকে আমরা জানি mvr ইকুয়াল টু nh/2π, আর ডি ব্রগলির সমীকরণ থেকে আমরা জানি ল্যামডা ইকুয়াল টু h/mv। বা এখান থেকে mv এর মান h/ল্যামডা, এখান থেকে mv এর মান nh/2πr। এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে এখান থেকে nh/2πr ইকুয়াল টু h/ল্যামডা বা 2πr ইকুয়াল টু n ল্যামডা পেয়ে থাকি। অর্থাৎ গতিশীল ইলেকট্রনের কক্ষপথের পরিধি ইলেকট্রন দ্বারা সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। অর্থাৎ ওই যে বোর কক্ষে পরিধি এর মানটা এখানে যতগুলি পূর্ণ তরঙ্গ হবে তার গুণফলের সঙ্গে সমান। অর্থাৎ এখানে যদি 10টা, এখানে আমি ছবিতে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আছে। তার মানে এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি বা বোর কক্ষটা দেখতে পাচ্ছি, এই বোর কক্ষের পরিধি হবে 8 ইন্টু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য ইন্টু 8, সেটাই হবে এই বৃত্তের পরিধি। আচ্ছা, এখন আমরা ডি ব্রগলি সমীকরণ থেকে বোর ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমীকরণের উৎপাদন করব। অর্থাৎ বোর থিওরিতে কৌণিক ভরবেগ সংক্রান্ত সমীকরণটা আমরা কি পড়েছিলাম, mvr ইকুয়াল টু nh/2π। অর্থাৎ কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক, এই সমীকরণটা আমরা এখন প্রতিষ্ঠা করব। তো একটু আগে আমরা দেখতে পেলাম 2πr ইকুয়াল টু n ল্যামডা, অতএব ল্যামডা ইকুয়াল টু 2πr/n। আবার ডি ব্রগলি সমীকরণ থেকে আমরা পাই ল্যামডা ইকুয়াল টু h/mv। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটি তুলনা করে এখান থেকে আমরা mvr ইকুয়াল টু nh/2π প্রমাণ করতে পারি। তাহলে উক্ত সমীকরণটি বোর প্রস্তাবিত গতিশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণায়ক সমীকরণ। আচ্ছা, এখন এই তড়িৎ ক্ষেত্রে গতিপ্রাপ্ত ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, অর্থাৎ এখন আমরা এটা তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো ধরা যাক ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে একটি ইলেকট্রন স্রোতকে পাঠানো হয়। তাহলে এর ফলে প্রতিটি ইলেকট্রন শক্তি অর্জন করে এই পরিমাণ। অর্থাৎ একটা ইলেকট্রনকে যদি ভি ভোল্ট বিভবের মধ্যে দিয়ে পাঠানো হয়, তাহলে এই পরিমাণ শক্তি অর্জন করে।
আবার যেহেতু ইলেকট্রনের গতিবেগ আছে, তাহলে গতিশক্তি থেকে শক্তি অর্জন করছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে শর্ত অনুযায়ী এখন আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ইভি। এখান থেকে ভি এর মানটি নির্ণয় করা হলো। এই ভি এর মানটি পরবর্তীতে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এই সমীকরণে ভি এর মানটি বসিয়ে গাণিতিকভাবে আমরা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2 MEV এটা প্রমাণ করতে পারি। এখন ইলেকট্রনের পরিবর্তে কিউ কুলম্ব আধানযুক্ত যদি অন্য কোনো কণা ভি ভোল্ট প্রবেদন দিয়ে পাঠানো হয়, তাহলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে এই ই এর পরিবর্তে এখানে কিউ পরিমাণ, যেহেতু আধান পাঠানো হয়েছে তো ই এর পরিবর্তে এখানে কিউ হবে। আচ্ছা, এখন আমরা ডি ব্রগলি সমীকরণের সীমাবদ্ধতা করব। তো ডি ব্রগলি সমীকরণ থেকে আমরা সাধারণভাবে মোটামুটি যে পাই, সব বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হলেও এটা ভালোভাবে প্রযোজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা, মানে দৈনন্দিন জীবনে যেসব চলমান বস্তু যেমন গতিশীল ক্রিকেট বল বা চলমান বাস, এগুলির ক্ষেত্রে অতটা তাৎপর্যপূর্ণ নয়। কারণ এইগুলির ক্ষেত্রে মানে বৃহৎ বস্তুর ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটি আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটি অতি ক্ষুদ্র। দেখো এখানে আমি একটা গাণিতিক সমস্যার মাধ্যমে সমাধান করে দেখিয়েছি যে বড় বস্তুর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটি এতটা ক্ষুদ্র। 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে গতিশীল 250 গ্রাম ভরের একটি ক্রিকেট বলের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করে এখানে দেখানো হয়েছে 2.65 × 10⁻³ অ্যাংস্ট্রম। অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটি এতটাই ক্ষুদ্র যে সেটি আমরা নেগলেক্ট করতে পারি, বা এই তরঙ্গ দৈর্ঘ্যের এত ক্ষুদ্র মানের কোনো তাৎপর্য নেই। তার মানে আমি এখন বলতে পারি এই ডি ব্রগলি থিওরিটি এই 250 গ্রাম ক্রিকেট বলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এগুলো। তার মানে এখানে এম এর মানটি অত্যাধিক বেশি হওয়ার ফলে তরঙ্গ দৈর্ঘ্যের মানটি অনেক কম হয়েছে। তাহলে এখন এখানে এম বাই ভরবেগের মান খুবই কম হতে হবে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখানে একটা প্রবলেম, সমবেগে গতিশীল একটি প্রোটন ও একটি ইলেকট্রনের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে এবং কত গুণ বেশি হবে। এর আগে আমরা ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আমরা জানি প্রোটনের ভর বেশি। তাহলে প্রোটনের ভর যদি বেশি হয় তাহলে প্রোটনের ভরবেগ বেশি, তাহলে সেক্ষেত্রে প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্যের মান কম হওয়া উচিত। যেহেতু ইলেকট্রনের ভর কম, তাহলে ইলেকট্রনের ভর কম হওয়া মানে ইলেকট্রনের ভরবেগ কম, তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তো সেটাই আমরা এখন প্রমাণ করব। তো প্রোটনের ক্ষেত্রে ল্যামডা পি ইকুয়াল টু এইচ বাই এম পি ভিভি, এখানে পি ফর প্রোটন আর এখানে সাফিক্স ই ফর ইলেকট্রন। এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ, মানে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে আমরা প্রোটনের ভর বাই ইলেকট্রনের ভর এটা পাই। এখন আমরা জানি যে একটা প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ। তো সেইটাই এখানে বসানো হয়েছে 1836, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য একটা প্রোটনের তরঙ্গ দৈর্ঘ্যের 1836 গুণ বেশি হয়। আচ্ছা, ডি ব্রগলির এই সমীকরণ থেকে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি বা এইচ বাই এম ভি, কখনো কখনো তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া থাকলে ভরবেগ নির্ণয় করতে হতে পারে, বা কখনো কখনো তরঙ্গ দৈর্ঘ্য ভর এগুলির মান দেওয়া থাকলে গতিবেগ নির্ণয় করতে হতে পারে, আবার কখনো ভর এবং বেগের মান দেওয়া থাকলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হতে পারে। এভাবে পরীক্ষায় প্রবলেমগুলো আসে। তো এখানে একটা প্রবলেম দেখানো হয়েছে যেখানে ভর এবং গতিবেগ দেওয়া আছে, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। 1.0 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড গতিসম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করতে হবে। এখানে যেহেতু এটা এসআই পদ্ধতিতে দেওয়া আছে, এই জন্য আমি সব ভ্যালুগুলো এখানে এসআই পদ্ধতিতে বসিয়েছি। কিন্তু এই অঙ্কটির ক্ষেত্রে এটা যেহেতু সিজিএস পদ্ধতিতে দেওয়া ছিল, তো এই জন্য ভ্যালুগুলো কিন্তু আমরা সব সিজিএস এ বসিয়েছি। সুতরাং এটা সেন্টিমিটার এসেছিল, সেখান থেকে অ্যাংস্ট্রমে কনভার্ট করা, তাহলে এটা এখানে উত্তরটা মিটারে আসবে। তো এই সমীকরণ এই সমস্যাগুলি ডি ব্রগলির
এই সমস্যা বা প্রবলেমগুলি পরীক্ষায় আসে। এগুলি আমাদের ক্যালকুলেশন করার সময় একটু দেখে নিতে হবে যে ইউনিটটি কিভাবে দেওয়া আছে। এই হলো ডি ব্রগলির ডুয়াল নেচার বা পার্টিকেল অ্যান্ড ওয়েভ নেচার। ধন্যবাদ।